অবশেষে একীভূত হচ্ছে দুর্বল 11টি আর্থিক প্রতিষ্ঠান এবং ধীরে ধীরে ব্যাংকগুলোকে একীভূত করার প্রক্রিয়া চলমান। এবং কোন কোন আর্থিক প্রতিষ্ঠানগুলো মূলত একীভূতকরণ হচ্ছে এবং কোন কোন ব্যাংকগুলো একীভূতকরণের জন্য কাজ এগিয়ে যাচ্ছে, কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি সংবাদ প্রতিবেদন। প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে একীভূত হচ্ছে দুর্বল 11টি প্রতিষ্ঠান। প্রতিবেদনে বলা হচ্ছে অনিয়ম, দুর্নীতি এবং ঋণ জালিয়াতিতে নিমজ্জিত দুর্বল ব্যাংকের পর এবার আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও একীভূতকরণ করা হচ্ছে। সেক্ষেত্রে দুর্বল আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সবল আর্থিক প্রতিষ্ঠান বা সবল ব্যাংকে একীভূতকরণ করার চিন্তা করা হচ্ছে। তীব্র আর্থিক সংকট, উচ্চ খেলাপি ঋণ এবং আমানতকারীদের অর্থ ফেরত দিতে না পারায় এসব প্রতিষ্ঠান কার্যত মৃতপ্রায় হয়ে পড়েছে। এসব বাস্তবতায় বাংলাদেশ ব্যাংক প্রথম ধাপে সবচেয়ে দুর্বল অবস্থানে থাকা প্রতিষ্ঠানগুলোকে একীভূতকরণ এই খাতকে বাঁচানোর উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের একাধিক সূত্র জানায় মোট 22টি আর্থিক প্রতিষ্ঠানকে পুনর্গঠনের পরিকল্পনা করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রথম ধাপে একীভূতকরণ করা হবে 11টি প্রতিষ্ঠানকে। এই প্রতিষ্ঠানগুলো খেলাপি ঋণের হার 75 থেকে 99%। এর মধ্যে FAS ফাইন্যান্স, ফার ইস্ট ফাইন্যান্স, পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্সের মতো প্রতিষ্ঠান খেলাপি ঋণের হার 95% ছাড়িয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায় চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ABFI খাতে মোট ঋণ বিতরণ হয়েছে 73,663 কোটি টাকা। এর মধ্যে 26,163 কোটি টাকা বা 35.52% ঋণ খেলাপিতে পরিণত হয়েছে। গত বছরের শেষে এই হার ছিল 29% মতো, অর্থাৎ এক বছরে খেলাপি ঋণ বেড়েছে প্রায় 5,700 কোটি টাকা। NBFI খাতে সংকটের মূল কারণ হিসেবে দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত পরিচালনা, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং পরিকল্পিত লুটপাটকে দায়ী করেছে বিশেষজ্ঞরা। 2017 সালের পর থেকে PK হালদার এবং S আলম গ্রুপের মতো বিতর্কিত গোষ্ঠী একাধিক প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে। এতে পুরো খাতটাই ধসের মুখে পড়ে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক ইন্টারন্যাশনাল লিজিং এর পর্ষদ বাতিল করেছে আদালতের মাধ্যমে এবং আভিভা ফাইন্যান্স এবং FAS ফাইন্যান্স সহ কয়েকটি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে। এছাড়া পর্যায়ক্রমে বাকি দুর্বল প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনায়ও পরিবর্তন আনা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এই খাত পুনর্গঠনে আমরা স্টক হোল্ডারদের সঙ্গে কাজ করেছি। দুর্বল প্রতিষ্ঠানগুলোকে একীভূত করে সংখ্যা কমানো হবে। গভর্নর স্যারের নেতৃত্বে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সব প্রতিষ্ঠানই সংকটে নেই। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী অন্তত 13টি আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার তুলনামূলকভাবে কম। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ব্যাংকের তুলনায় এই খাতের অবদান কম, তাই সংস্কারের ক্ষেত্রে অগ্রাধিকার ব্যাংক খাতেই। তবে ABFI খাতেও সংস্কার চলছে। বিশেষজ্ঞদের মতে এই খাতকে টিকিয়ে রাখতে হলে সুশাসন, দক্ষ ব্যবস্থাপনা এবং পূর্ণ অর্থায়নের বিকল্প নেই। বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ নুরুল আমিন বলেন, ব্যাংকের পর ABFI গঠনের উদ্দেশ্য ছিল বিশেষায়িত ব্যাংক সেবা, কিন্তু তারা একাই পণ্যে প্রতিযোগিতায় গিয়ে নিজেই ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি পূর্ণ অর্থায়ন তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক এই খাতকে সময় দিতে পারে। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে একীভূত হচ্ছে দুর্বল 11টি আর্থিক প্রতিষ্ঠান এবং ধীরে ধীরে ব্যাংক খাতকেও একীভূতকরণ করার চিন্তা করছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তথা অর্থ উপদেষ্টা। আর এইসব দুর্বল আর্থিক প্রতিষ্ঠান সেই সঙ্গে আর্থিক ব্যাংকগুলো যদি একীভূতকরণ করা হয় তাহলে এই দুর্বল ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে নতুন করে এবং ব্যাংকগুলো ফিরে পাবে একটি নতুন মাত্রা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।